ঢাকার এই ব্যস্ত শহরে প্রতিদিন একই রাস্তা, একই জ্যাম, একই ক্লান্ত জীবন। কখনো কি মনে হয় সবকিছু ছেড়ে একটু দূরে হারিয়ে যাই, যেখানে হর্নের শব্দ থাকবে না, থাকবে পাহাড়ের বাতাস, ডেডলাইনের চাপ না, থাকবে ফ্রিডমের অনুভূতি। আর আপনি যদি একজন বাইকার হন, তাহলে এই অনুভূতিটা আপনি অবশ্যই বুঝবেন। আজকে আমাদের জার্নি ঢাকা থেকে বান্দরবন, তারপর বান্দরবন থেকে বগালেক, বগালেক থেকে কেওক্রাডং, আর তারপর সেই ভাইরাল প্লেস কেওক্রাডং থেকে শুংশাং পাড়া। এখানেই শেষ না, এরপর আমরা যাচ্ছি থানচি হয়ে ডিম পাহাড়, আলীকদম, এরপর লামা। কিছু রাস্তা থাকে যেগুলো শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, আর কিছু রাস্তা থাকে যেগুলো আপনাকে পরীক্ষা নেয়। শুংশাং পাড়ার পথটা ঠিক তেমনই, প্রতিটা বাঁক নতুন চ্যালেঞ্জ, প্রতিটা ঢাল নতুন অভিজ্ঞতা। এখানে গন্তব্যে পৌঁছানো যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও গুরুত্বপূর্ণ পথটাকে সম্মান করা। এখানে বাইকের পাওয়ার না, রাইডারের সাহসটাই আসল। কিছু রাস্তা শুধু ডেস্টিনেশনে নিয়ে যায় না, নিজের কাছেও ফিরিয়ে আনে। এই পাহাড়, এই নীরবতা, এই অ্যাডভেঞ্চার, হয়তো এটাই আমাদের বেঁচে থাকার সবচেয়ে রিয়েল ফিলিংস। তো চলুন শুরু করা যাক আজকের যাত্রা। সময় এখন 11:52। বর্তমানে আছি ফার্ম গেটে। ফার্ম গেট ক্রস করতেছি। আমাদের বাসা থেকে বের হওয়ার কথা ছিল 11টারও আগে, বাট প্রতিবারের ন্যায় এবারও লেট। আজকে উদ্দেশ্য হচ্ছে সবাই মিলে বান্দরবন যাওয়া। এই ট্যুরটাতে আমরা 10টা বাইক যাচ্ছি, সব ভাই ব্রাদার মিলে। আর ইচ্ছা আছে বান্দরবনটাকে এক্সপ্লোর করার। প্ল্যান হচ্ছে বান্দরবন যাব, আগামীকাল বান্দরবন স্টে করব, দেন পরের দিন সকালবেলা কেওক্রাডং যাব, কেওক্রাডং বগালেক, দেন নতুন ভাইরাল প্লেস শুংশাং পাড়াতে যাব, ওইটা দেখব। দেন আবার বগালেক ব্যাক করব, বগালেকে রাত্রে স্টে করব, দেন পরের দিন থানচিতে যাব। এই হচ্ছে টোটাল ট্যুর প্ল্যান। থানচি থেকে পরে শনিবারে ইনশাল্লাহ আমরা ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব। তো এখন আছি কারণ বাজার। কারণ বাজারে রাত এখন 12টার দিকেও সিগন্যাল, এখন তো সবাই সিগন্যাল ফলো করে। জিনিসটা খুবই ভালো লাগে যে এখন আর আগের মতো ম্যানুয়াল সিগন্যাল লাগে না, মানুষ লাল বাতি দেখলেই দাঁড়িয়ে যায়। জিনিসটা ভালো। বেশিক্ষণ সময় লাগেনি, সামনে সবাই দাঁড়িয়ে আছে, এর মধ্যে অলরেডি সবাই কল দেওয়া শুরু করছে। ওই যে সবাই দাঁড়িয়ে আছে। আপনার মেয়ে সকালবেলা প্রবলেম, রাতের বেলা প্রবলেম, কখন দেবো টাইম মনে করেন। তো ব্যাগপত্র গুছিয়ে আমরা পুরো টিমের সাথে যোগাযোগ ঠিক রাখতে আমাদের কমিউনিকেটরগুলো কানেক্ট করে ফেলি। এরপর আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ভাবছিলাম যেহেতু ওয়ার্কিং ডে, তাই হয়তো রাস্তা কিছুটা ফাঁকাই থাকবে, কিন্তু বাস্তবতা ছিল একেবারেই উল্টো। ঢাকা ছাড়ার পর থেকেই গাড়ির চাপ ছিল চোখে পড়ার মতো, আর সেই চাপটা সত্যিকার অর্থেই টের পেলাম মেঘনা সেতু পার হওয়ার পর। 1:30, বাট প্রচুর পরিমাণে জ্যাম। আমরা মেঘনা ব্রিজ পার হওয়ার পর থেকে প্রচুর পরিমাণে জ্যামে পড়লাম, বাট কিসের জ্যাম সেটা বুঝতে পারতেছি না। হয়তো সামনে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টের কারণে মেবি সামনে গাড়িগুলো যেতে পারতেছে না। তো ভালো জ্যাম, প্রচণ্ড প্যারা খাচ্ছি এই গরমের মধ্যে। এরকম জ্যামের মধ্যে আসলে খুবই অস্বস্তিকর। অনেকটা সময় ধৈর্য আর সেই জ্যাম পেরিয়ে যখন আমরা আবার চলতে শুরু করলাম, তখন ঘড়ির কাঁটায় রাত 2টা পার হয়ে গেছে। সামনে তখনও অনেকটা পথ বাকি।
দেবিদ্বার পৌঁছানোর পরই আবারও আমাদের জন্য অপেক্ষা করছিল আরেকটি অপ্রত্যাশিত ঘটনা। আমাদের একজন রাইডার ছোট্ট একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলো। ভাগ্য ভালো, বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সবাই মিলে তাই কিছুক্ষণ আমরা ওখানে চা বিরতি নিলাম এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা শিওর হয়ে পরে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের পথে। যানজট আর একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সময়টা আমাদের প্রত্যাশার চেয়ে অনেকটাই বেশি লেগেছিল। অবশেষে আমরা চলে এলাম হোটেল হাইওয়ে ইনে। আধা ঘন্টা বিশ্রামের পর ভোরের আলো ফুটতেই আমরা আবার বাইক স্টার্ট দিলাম। তখনও রাস্তাঘাট বেশ ফাঁকা ছিল, তাই হারানো সময়টা কিছুটা পুষিয়ে নেওয়ার জন্য আমরা একটু দ্রুত এগোনোর চেষ্টা করতেছিলাম। সলিমপুর পার হয়ে চলে এলাম আমরা বাইজিৎ লিংক রোড। বাইজিৎ লিংক রোড, আসলে এই রোডে আসলে চিটাগাংয়ের ভাইবটা শুরু হয়। পাহাড়ি রোড এবং এই রাস্তাটা সবসময় আমার খুবই ফেভারিট একটা জায়গা, যেখানে দুই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাটা আসলে সত্যি মনোমুগ্ধকর লাগে। এবং প্রত্যেকবার যাওয়ার সময় এই জায়গাটা আমরা দাঁড়াই। এখানে আমাদের গ্রুপের বাকি মেম্বারগুলো সবাই দাঁড়িয়েছে। কিছুক্ষণ ফটো সেশন করবো, দেন আবার রওনা দিব। শাহ আমানত সেতুতে যখন পৌঁছালাম তখন ঘড়ির কাঁটা সকাল 8:30 বাজে। রাস্তাঘাট মোটামুটি একটু ফাঁকাই ছিল, তবে সকাল থেকে প্রচণ্ড গরমে পুরো রাইডটাকে আরও কঠিন করে তুলেছিল। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপও বাড়তেছিল। আর তার চেয়েও বেশি ভোগান্তির কারণ ছিল অটোরিকশা, যা সারা দেশে আসলে আমাদের একটা মাথা ব্যথার কারণ। তবে সব ক্লান্তি আর বিরক্তি মুহূর্তেই উধাও হয়ে গেল যখন আমরা বান্দরবনের রাস্তায় প্রবেশ করলাম। যেন এক অন্য রকম জগতে চলে এলাম। আবহাওয়া বদলে গেল, চারপাশের সবুজ পাহাড়ি রাস্তা আর আঁকাবাঁকা পথ আমাদের এক উষ্ণ অভ্যর্থনা জানালো। মনে হচ্ছিল এতক্ষণে সত্যিকারের অ্যাডভেঞ্চার শুরু হলো। বান্দরবনে ঢোকার আগে একটি পুলিশ চেকপোস্ট পার করতে হয়, যেখানে আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে হবে। হার্ড কপি থাকলেও হবে, এছাড়া সফট কপিও এখানে অ্যাকসেপ্ট করা হয়। তো চেকপোস্টের সব আনুষ্ঠানিকতা শেষ করে সকাল যখন প্রায় 10:30 তখন আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। শরীর তখন ক্লান্ত, চোখে ঘুম, কিন্তু পাহাড়ের ডাক যেন আমাদের সব ক্লান্তিকে হার মানিয়ে দেয়। তাই একটু বিশ্রাম নিয়েই প্রস্তুতি নিলাম আমাদের যাত্রার পরবর্তী অধ্যায়ের জন্য, কারণ আমরা জানতাম আসল সৌন্দর্য আর আসল অ্যাডভেঞ্চার এখন আমাদের জন্য অপেক্ষা করছে। সময় এখন ভোর 4:44। আমরা হোটেল থেকে চেক আউট করলাম। চেক আউট করে এখন কেওক্রাডাঙ্গের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ভোরবেলা এখানে দেখতেছি বৃষ্টি হয়েছে, বাট আমাদের হোটেলটা শহর থেকে 6 কিলোমিটার দূরে, 6 থেকে 7 কিলোমিটার, ওইখানে আবার বৃষ্টি হয়নি। আর ভোরবেলা রওনা দেওয়ার একটা উদ্দেশ্য হলো যে সকালের ওয়েদারটার একটা ফিল নেওয়া, মেঘের ভিতর দিয়ে যাওয়া। যদিও বা মেঘের এখন সিজন না, মূলত মেঘটা পাওয়া যায় হচ্ছে শীতের দিকে, আগস্ট সেপ্টেম্বরের পর থেকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর, ওই টাইমটাতে আকাশটা অনেক ক্লিয়ার থাকে। তো ওই টাইমে মেঘগুলো অনেক সুন্দর, মানে একদম তুলার মতো দেখা যায়। বাট এই বর্ষাকালে যেহেতু সবসময় বৃষ্টি হয়, তো পুরো আকাশটাই দেখা যায় যে মেঘাচ্ছন্ন থাকে। তো মেঘের আলাদা করে যে তুলার মতো যে ভেসে বেড়ায় ওইটা দেখা যায় না। বাট আমরা আগে বেরোনোর কারণ হচ্ছে যে এখন যে পরিমাণ গরমটা যাতে কম লাগে, তার জন্য আমরা একটু আগে বের হওয়ার ট্রাই করছি। আর আমাদের বাকি টিম মেম্বাররা শহরে আছে, তাদের সাথে এখন মিট করে আমরা আবার বান্দরবনের কেওক্রাডাঙ্গের উদ্দেশ্যে রওনা দিব। তবে আমরা ঢাকা থেকে আসার সময় আশা করেছিলাম যে প্রচুর বৃষ্টি পাবো, ওয়েদারটা আরও ঠান্ডা থাকবে এবং ওয়েদার ফোরকাস্টও ছিল যে কয়েকদিন খুব বৃষ্টির সম্ভাবনা আছে। বাট আমরা ওরকম খুব বেশি বৃষ্টি পাইনি। গতকালও প্রচণ্ড গরম ছিল, আজকেও ভালোই গরম। ভোর থেকে এখনই গরমের একটা ফিল পাওয়া যাচ্ছে। মানে সবাই এই সিজনে আসলে একটু এভাবে প্রিপারেশন নিয়ে আসবেন। রেইনকোটটা অবশ্যই সাথে আনবেন এবং পলিথিন সাথে রাখবেন সেফটি পারপাস। ফোন কিংবা আপনার যদি কোনো গ্যাজেট থাকে, গ্যাজেটগুলো যাতে
বৃষ্টিতে না ভিজে সেই প্রোটেকশনটা যাতে নেওয়া যায়। আর পাহাড়ি রোডে আসলে ট্রাই করবেন যে বৃষ্টির মধ্যে খুব বেশি দরকার না হলে রাইড না করার, কারণ যে কোনো খারাপ সিচুয়েশন পাহাড়ে যে কোনো সময় আসতে পারে বৃষ্টির সময়। তো খুব ঝুম বৃষ্টিতে সাজেশন থাকবে যে রাইড না করার। হালকা বৃষ্টি, ঝিরি ঝিরি বৃষ্টি, সেটাতে আবার রাইড করার অন্যরকম ফিলিংস পাওয়া যায়। বাট ঝুম বৃষ্টি যখন যদি অনেকক্ষণ ধরে বৃষ্টি হয় সেই বৃষ্টিতে না রাইড করাই বেটার। আর স্কিড করার তো পসিবিলিটি থাকেই। তো আমরা এখন ওয়াই জাংশন এর রুটে ঢুকে গেছি। বান্দরবান শহর থেকে আপনি যদি ঢুকেন, আপনার হোটেল হিলটন পার হয়ে হিল ভিউয়ের পাশ দিয়ে সামনে যে একটা, এটা কি পাখি বলে বাবু ভাই, পাখিটার নাম কি? হ্যাঁ, অবুজ পাখি। ও আচ্ছা, ওটা হচ্ছে ধনেশ পাখি, মনে পড়ছে। ধনেশের একটা ইয়ে আছে, সার্কেল আছে। ধনেশ চত্বর থেকে আপনি ডান দিকে রোডটা ধরে সামনে আগালেই হচ্ছে আপনি ওয়াই জাংশনের রোডটা পাবেন। ওদিক থেকে আপনি ওই রোড ধরে যেতে থাকলে, যে আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি এই রোডটাই হচ্ছে ওয়াই জাংশনের রোড। এবং সামনে একটা বাস স্ট্যান্ড আছে, একটা রুমার বাস স্ট্যান্ড। এই রোড ধরে গেলে, যে এখন সকাল সকাল সবাই বের হয়ে গেছে। ও আমাদের টিম মেম্বাররা, এখান থেকে আমরা এক হয়ে এখন রওনা দিব। সময় এখন ভোর 6টা। রুমা বাস স্ট্যান্ড থেকে আমরা সবাই আবার রওনা দিলাম রুমা বাজারের উদ্দেশ্যে। পাহাড়ি পথের এই যাত্রা শুরু হওয়ার আগেই এক অন্যরকম ফিলিংস কাজ করে, যা প্রতিবারের ন্যায় এবারও কাজ করতেছিল। রুমা বাস স্ট্যান্ড থেকে খুব বেশি দূরে যেতে হয় না, কিছুক্ষণ পরেই চলে আসবে মিলনছড়ি চেকপোস্ট। এখানে রয়েছে একটা অসাধারণ ভিউ পয়েন্ট। ভাগ্য ভালো থাকলে এখানে মেঘের সমুদ্রের দেখা মিলে। চারপাশের এই মেঘের সমুদ্রের পাহাড়ের সৌন্দর্য সত্যি আপনাকে মুগ্ধ করবে। মনে হবে এত দূরের পথ পাড়ি দেওয়াটা যেন সার্থক হয়ে গেছে। আজকে আমাদের ভাগ্যটাও ভালোই ছিল, এই অফ সিজনেও আমরা মেঘের দেখা পেয়েছি এবং এই মেঘের মধ্যে দিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছিলাম। আসলে এ এক অন্যরকম অনুভূতি, যা আসলে আপনাকে ক্যামেরার ফ্রেমে বলে বোঝানো সম্ভব না। এখানে এই ফিলিংস নেওয়ার জন্য অবশ্যই আপনাকে এখানে আসতেই হবে। ওয়াই জাংশন চলে এসেছি। তো আমাদের গ্রুপ মেম্বার এখানে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। আমরা যাব হচ্ছে বাম দিকে, হ্যাঁ রুমা যাব। আর আগামীকালের প্ল্যান হচ্ছে যে আমরা যখন বগালেক থেকে আবার ব্যাক করব, তখন হচ্ছে এইখানে এসে আবার নীলগিরির দিকে যাব, কারণ থানচি রোডটা হচ্ছে এই পাশে। ওয়াই জাংশনের চেকপোস্টে আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিয়ে এন্ট্রি করতে হবে। তাই আগে থেকেই এনআইডির কপি আমরা রেডি করে রেখেছিলাম, যাতে আমাদের এখানে সময় নষ্ট না হয়। এই সামনের এই ভিউগুলো দেখলে আসলে অসাধারণ লাগে। প্রত্যেকবার যতবারই আসি ততবারই মুগ্ধ হই। এই পথটাতে যাওয়ার সময় আপনারা অনেকগুলো স্টিলের ব্রিজ পাবেন। তো স্টিলের ব্রিজগুলো অনেক পুরাতন হওয়ার কারণে দেখা যায় যে এটা অনেক স্লিপারি থাকে। তো এখানে যে ট্রাই করবেন যে আপনার স্পিডটা কন্ট্রোলে রেখে আপনি এখানে ব্রেক না করার। ওই জায়গাটাতে ব্রেক করলে দেখা যায় অনেক সময় চাকাটা স্কিড করে। সো লোহার ব্রিজগুলো পার হওয়ার সময় সবাই একটু সতর্ক থাকবেন। পাহাড়ি রাস্তা ধরে এগোতে এগোতে সকাল 7:40-এর দিকে আমরা পৌঁছে গেলাম রুমার আর্মি চেকপোস্টে, যেটা ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টার নামে পরিচিত। এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। এই চেকপোস্টের কার্যক্রম সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পরিচালিত হয়। যারা খুব ভোরে রুমার উদ্দেশ্যে রওনা দেবেন তারা আসলে সময়টা হিসাব করে বের হবেন, তা না হলে এখানে এসে আপনাকে অপেক্ষা করতে হতে পারে। কারণ এখানে রেজিস্ট্রেশন ছাড়া আপনি সামনে যাওয়ার কোনো অনুমতি পাবেন না। আর একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, এখান থেকে আপনাদের একটি টোকেন দেওয়া হবে। ফেরার সময় সেই টোকেনটি আবার জমা দিতে হবে।
তাই টোকেনটি কোনোভাবেই হারানো যাবে না। রেজিস্ট্রেশনের সব আনুষ্ঠানিকতা শেষ করে আবার শুরু হলো আমাদের যাত্রা। কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম রুমা রুমা বাজারে। বাজার পৌঁছে গেছি। তো এখন আমরা এখানে নাস্তা করব, নাস্তা করে ট্রেন রওনা দিব। কারণ প্রচণ্ড ক্ষুধা লাগছে, আগে নাস্তা করতে হবে। দেখি সবাই আসলে তারপর একসাথে আমরা নাস্তা করব। গাইডের কাছে দেখে জিজ্ঞেস করে যে কোথায় নাস্তা ভালো পাওয়া যায়। আসছে সবাই? ওকে ওকে, ঠিক আছে। আসেন, আমি দেখাই দেবো, আসেন। কোনটা কোনটা? গাড়ি ওখানে পার্কিং, গাড়ি বেশি তো, যাতে আর বেশি ইউনিয়ন পরিষদে? হ্যাঁ আসেন, আমি দেখাই দেবো। মাঠ আছে, পার্কিং জায়গা আছে। ও, পার্কিং করতে হবে? পার্কিংয়ে কি আবার টাকা লাগবে? পার্কিংয়ে আবার টাকা লাগে? না না, আসেন না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কয়জন আপনারা, কয়? 9টা বাইক। 9টা বাইক? হ্যাঁ হ্যাঁ, 9টা? 9টা। রুমা বাজার থেকে সকালের নাস্তা শেষ করে আমরা আবার আমাদের গন্তব্যের পথে। এখানে আরেকটি তথ্য হচ্ছে, যেটা আসলে আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না, সেটা হচ্ছে রুমা থেকে পরবর্তী গন্তব্যে যেতে হলে আপনাকে অবশ্যই একজন স্থানীয় গাইড নিতে হবে। সাধারণত প্রতি 11 জনের জন্য একজন গাইড বাধ্যতামূলক। গাইডের জন্য দৈনিক আপনাকে তার সম্মানী বাবদ 800 টাকা দেওয়া লাগবে। এবং সেটা যদি দিন বলতে যে 24 ঘন্টা সেটা না, আপনি যেদিন যাবেন ওই দিনের জন্য 800 টাকা, এবং পরবর্তী দিন যদি আপনি থাকেন তাহলে আবার তাকে 800 টাকা দেওয়া লাগবে, এবং তার জন্য থাকা এবং খাওয়ার খরচ আলাদা। এছাড়া যদি আপনি চান যে আপনি আপনার বাইকে গাইডকে ক্যারি করবেন, সেটাও সম্ভব। আবার যদি চান যে গাইড আলাদা বাইকে যাবে, সেটাও সম্ভব। তবে যদি আলাদা বাইক নেয়, সেক্ষেত্রে কেওক্রাডং পর্যন্ত আপনাকে বাইকের জন্য 2000 টাকা দিতে হবে, এবং যদি সুংসাংপাড়া পর্যন্ত যান তাহলে 2500 টাকা করে দিতে হবে। তো এই হচ্ছে গাইড বাবদ আপনার টোটাল খরচ। কিছু দূর এগোতেই পরে রুমা থানা চেকপোস্ট। এখানে আপনাকে আপনার ড্রাইভিং লাইসেন্স এবং মোটরসাইকেলের রেজিস্ট্রেশনের পেপারসগুলো দেখাতে হবে। তাই এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো সঙ্গে আনতে এখন কি ড্রাইভিং লাইসেন্স লাগে? হ্যাঁ, আগে তো চেক করতো না। আগে তো লাইসেন্স ভাই করা লাগতো। ইয়া যে ওই তো করা লাগতেছে, কিছু কিছু আনা দেখেছে আচ্ছা, কাজ করতেছে, হাত পা মারছে, এরপর থেকে ড্রাইভিং দিছে চালু করে ও আচ্ছা, এখন থেকে সবারটাই চেক করে না? সবার ও আচ্ছা। কেদে নাই কি লাগবে? ড্রাইভিং লাইসেন্স গ্রুপে তো দেওয়া ছিল সব। এখন আছে তো। ফটো আগে আমি যখন আসছিলাম তখন এখানে লাইসেন্স দেখাইতে হয়নি, তো এখন নিয়ম করছে নতুন যে ড্রাইভিং লাইসেন্সগুলো শো করতে হয়। এরপর শুরু হলো সত্যিকারের পাহাড়ি যাত্রা। আঁকাবাঁকা পথ, উঁচু নিচু পাহাড়, চারপাশে নিস্তব্ধতা আর প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা পৌঁছে গেলাম মোংলাই পাড়ায়। মোংলাই পাড়া হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। গ্রামে ঢুকতেই আপনি এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন, এবং এই গ্রামের আশেপাশে আপনি কোনো ময়লা খুঁজে পাবেন না। আমরা চাইলে আমাদের পরিবেশটা কত সুন্দর করে রাখতে পারি। সেখানে কিছুটা সময় গল্প, আড্ডা আর ছোট্ট বিরতি আর চারপাশ ঘুরে দেখার পর আমরা আবারও বাইক স্টার্ট দিলাম। এরপর সামনে অপেক্ষা করছিল এই পুরো রুটের অন্যতম একটা চ্যালেঞ্জিং অংশ, বগা লেকের আগে সেই বিখ্যাত একটি বড় ডাউনহিল। একটা ভালো খাড়া ঢাল আছে, খাড়া ঢাল। এখানে আপনারা ইঞ্জিন ব্রেকে যেতে হবে। এই জায়গাটা ফুল ইঞ্জিন ব্রেক। আমি এখন 3rd গিয়ারে আছি, এখন দেওয়া লাগবে 2nd গিয়ার দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, ভালো ঢাল, এই জায়গাটা ভালো ঢাল। ক্লাস ছাড়া উইদাউট ইঞ্জিন ব্রেকে যেতে হবে এই জায়গাটা, ভালো ঢাল।
এখানে আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, এটা ভালো ঢাল, ব্রেকের উপর একটা ভালো প্রেশার পড়ে। ইঞ্জিন ব্রেক প্লাস হ্যান্ড ব্রেক, পা ব্রেক দুইটা আস্তে আস্তে ধরতে ধরতে এই জায়গাটা যেতে হবে। হ্যাঁ, এখানে ডিস্ক কিন্তু ভালো গরম হবে। এই জায়গাটা একটু সবাই একটু সতর্ক থাকবেন, এর কারণ এটা একদম খাড়া ঢাল। কঠিন পাহাড়ি পথ আর একের পর এক ডাউনহিল আপহিল পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের বহুল প্রতীক্ষিত বগা লেকে। পাহাড়ের বুকের মাঝে লুকিয়ে থাকা এই লেককে প্রথম দেখাতেই মনে হবে এত কষ্ট করে আসাটা একদম বৃথা যায়নি। আমরা বগা লেকের যে কটেজটায় উঠেছি সেটি বগা লেকের একদম পাশেই অবস্থিত। এর বারান্দায় দাঁড়ালেই পুরো বগা লেকের অপরূপ সৌন্দর্য চোখের সামনে ধরা দেয়। রিসোর্টটির নাম কিম বগা লেক ভিউ রিসোর্ট। এখানে সাধারণত 3000 থেকে 4000 টাকার মধ্যে রুম পাওয়া যায়। প্রতিটা রুমে 2টি করে ডাবল ফ্লোরিং বেড থাকে, সেখানে অনায়াসেই 4 জন থাকা যায়। চাইলে একটু অ্যাডজাস্ট করে আরও বেশি মানুষ থাকা সম্ভব। খাবারের জন্য এখানে রয়েছে বিভিন্ন প্যাকেজ। জনপ্রতি প্রায় 150 টাকা থেকে শুরু করে 350 টাকার মধ্যে বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা রয়েছে। আমি এই ভিডিও ডেসক্রিপশনে রিসোর্টের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব, সেখান থেকে ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা আগেই এখানে বুকিং করে নিতে পারবেন। যাই হোক, বগা লেকে এসেছি আর লেকের পানিতে নামবো না সেটা কি হয়? তাই সবাই মিলে নেমে পড়লাম বগা লেকের শীতল পানিতে। আর বগা লেকের পানিতে থাকা ছোট ছোট মাছগুলো যখন আপনাকে একদম ফ্রিতে মাসাজ দিতে শুরু করবে, সেই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। তবে এখানে একটি সতর্কতার বিষয় রয়েছে, বগা লেকের পানির গভীরতা অনেক বেশি, তাই যারা সাঁতারে অভ্যস্ত নন কিংবা আত্মবিশ্বাসী নন তাদের জন্য আমি বলবো আপনারা পানিতে নামবেন না। দুপুর 3টার কিছুক্ষণ পর বিশ্রাম শেষে আমরা বেরিয়ে পড়লাম সেই বহুল আলোচিত আর ভাইরাল জায়গা সুংসাং পাড়ার উদ্দেশ্যে। বগালেক থেকে কেওকারডংয়ের পথে আপনাকে কয়েকটি খাড়া আপহিল পার করতে হবে। এই জায়গাগুলো নিয়ে আগে অসংখ্য পড়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু বাস্তবে জায়গাগুলো মোটেও অতটা ভয়ঙ্কর না যতটা সোশ্যাল মিডিয়ায় মনে হয়। আপনার যদি পাহাড়ি রাস্তায় বাইক চালানোর সামান্য অভিজ্ঞতা থাকে তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম। এখানে আপনার বাইকের ইঞ্জিনের পাওয়ারের চেয়ে বেশি প্রয়োজন হবে আপনার স্কিল। খুব সাধারণ কিছু বিষয় মাথায় রাখলেই হবে। আপ হিলে ওঠার সময় প্রথম গিয়ারে ইঞ্জিনকে যথেষ্ট টর্ক দিতে হবে এবং অযথা গতি কমিয়ে ফেলা যাবে না। আর ডাউন হিলে নামার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইঞ্জিন ব্রেকের ব্যবহার করা। সহজ বাংলায় বলতে গেলে ক্লাস চেপে ফ্রি রোল করে নামবেন না, বরং বাইককে দ্বিতীয় বা তৃতীয় গিয়ারে রেখে এক্সিলারেটরটা ছেড়ে দিন। ইঞ্জিনের নিজস্ব রেজিস্ট্যান্সকে কাজে লাগিয়ে হালকা হাতে ফ্রন্ট ও রেয়ার ব্রেক ব্যবহার করুন এবং ধীরে ধীরে নামুন। ব্যাস, এইটুকুই। কেওকারডং আর্মি চেকপোস্টের প্রয়োজনীয় ডকুমেন্ট যাচাইয়ের কাজ শেষ করে আমরা প্রথমবারের মতো রওনা দিলাম সুংসাং পাড়ার উদ্দেশ্যে। তো চলুন রাস্তার কিছু ফিল নেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, যান যান। ও, এই প্রথমবারের মতো সুংসাং পাড়া, কেওকারডং পর্যন্ত আগে আসা ছিল, নতুন এই রোড হওয়ার পরে প্রথমবারের মতো এক্সপ্লোর করতে আসলাম। দারুণ, মানে ওয়েদারটাও একটা ওয়েলকামিং ওয়েদার, তাই না? মানে এখানে ঢোকার সাথে সাথে ঠান্ডা। ও মাই গড, সামনে কি সুন্দর পাহাড় রে ভাই, জোস জোস জোস, অস্থির অস্থির। এখান থেকে ডাউনহিল শুরু,
তো ইঞ্জিন ব্রেক অন। সামনের ভিউটা দেখেন ভাই, কি অবস্থা! সূর্যের আলো যে ওখানে পড়ছে পাহাড়ের উপরে, যেখানে পড়ছে সেখানে এক কালার, আর যেখানে মেঘ ওখানে আর এক কালার। অসাধারণ দৃশ্য। জোস 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 জোস। আর এই জায়গার ওয়েদারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল মনে হয়। আর পিছনে পাড়া মাত্র 4 কিলো এখান থেকে। আছে ওই 15 কিলোমিটারটা যদি খুলে দেয়। কেওক্রাডং থেকে যাত্রা শুরু করার কিছুক্ষণ পরে চলে আসবে সুংসাং পাড়ার একটি ভিউ পয়েন্ট। এখান থেকে উঁচু পাহাড়ের বুকের ওপর দাঁড়িয়ে পুরো সুংসাং পাড়া আর তার আশেপাশের পাহাড়ি গ্রাম আর নিচের আঁকাবাঁকা ডাউনহিল রাস্তাগুলো এক নজরে দেখা যায়। আরামসে 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 উঠতে পারবেন। ও নো, এই জায়গার ভিউ তো জোস। সত্যি বলতে এই দৃশ্যের সৌন্দর্য ভাষায় বর্ণনা করা কঠিন। চারিদিকের সবুজের পাহাড়ের স্তর, মেঘের ছায়া আর নিচের ছোট ছোট জনপদগুলো দেখে মনে হবে কোনো ছবির ভিতর দাঁড়িয়ে আছেন। আমার মনে হয় অন্তত এই ভিউটা দেখার জন্য হলেও একবার এখানে আপনার আসা উচিত। টার্নিং আছে, সবচেয়ে বেশি সমস্যা হলো টার্নিংটা। আল্লাহ ভরসা, টার্নিংটা অনেক। আল্লাহ ভরসা। চলেন আগাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আসেন, মাহবুব ভাই। হ্যাঁ দিছি। ও ডানে। হ্যাঁ, ও পুরোটাই টার্নিং ভাই। টার্নিংয়ে হর্ন দিয়ে এখানে নাকি গাড়ি আসে ভাই। ভালো খারাপ, ভালো খারাপ, ভালো ঢাল। ভালো ঢাল, ভালো ঢাল। হ্যাঁ, দুই গিয়ারে নামতেছি। এখন গিয়ার শিফট করা যাবে না, দুইয়েই থাকতে। ছাগল ভাইয়া, ছাগল আইসো না সামনে। না, ওঠার সময় তো ইঞ্জিনের পাওয়ারে উঠবেন, প্যারা নাই। ওঠার সময় ইঞ্জিনের পাওয়ারে উঠবেন না, প্যারা নাই। মানে এখানে ব্যাপার যেটা হয়েছে যে ঢাল এবং বাঁক দুইটা একসাথে। আসলে রাস্তাটা বেশ ভালোই ঢালু, কিন্তু যতটা ভয় দেখানো হয় সোশ্যাল মিডিয়ায়, বাস্তবে কি ততটাই কঠিন? আমার মনে হয় না। বিশেষ করে আপনি যদি ইঞ্জিন ব্রেকের ব্যবহার জানেন আর যদি পাহাড়ি রাস্তায় কিছু দিনের চালানোর অভিজ্ঞতা থাকে, তাহলে এই রাস্তাটা আপনার জন্য খুব একটা কঠিন হবে না। আর ভাই, এখানে তো মানুষ 100 সিসি বাইক নিয়েও নিয়মিত উঠছে নামছে। তাই डर के आगे जीत है, চলে আসুন আর জায়গাটা এক্সপ্লোর করুন। অবশেষে বহু প্রতীক্ষার পর আমরা পৌঁছে গেলাম সেই বহুল আলোচিত ভাইরাল সুংসাং পাড়ায়। সত্যি বলতে আমার কাছে সুংসাং পাড়ার সবচেয়ে বড় সৌন্দর্যটা এই গন্তব্যে নয়, বরং এখানে পৌঁছানোর পুরো যাত্রাপথে। খাড়া আপহিল, লং ডাউনহিল, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা আর প্রতিটা বাঁকে লুকিয়ে থাকা নতুন নতুন দৃশ্য। পুরো পথটাই যেন একটা অ্যাডভেঞ্চারের গল্প। অনেক সময়
গন্তব্যের চেয়ে যাত্রাটাই বেশি সুন্দর হয়ে ওঠে। আর সংসাংপাড়া ঠিক তেমনই একটা জায়গা। এখানে আসার পথে যে রোমাঞ্চ, যে অনুভূতি আর যে অভিজ্ঞতা পাওয়া যায়, সেটা হয়তো এই জায়গাটাকে এতটা বিশেষ করে তুলেছে। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো জায়গাটা এখনও পুরোপুরি বাণিজ্যিক হয়ে ওঠেনি, তাই প্রকৃতির সরলতা আর নিরিবিলি পরিবেশটা আপনাকে মুগ্ধ করবে। ও আচ্ছা, আপনাদের সংসারপাড়া রিসোর্টটা দেখিয়ে দিই। বর্তমানে এখানে এই একটি মাত্রই রিসোর্ট রয়েছে। এখানে মোট 5টি রুম রয়েছে, আর প্রতিটা রুমের ভাড়া সাধারণত 3500 থেকে 4000 টাকার মধ্যে হয়ে থাকে। প্রতি রুমে 4 জন আরাম করে থাকতে পারবেন, আর অতিরিক্ত কেউ যদি থাকতে চান তাহলে সেক্ষেত্রে প্রতিজনের জন্য 500 টাকা করে দিতে হবে। খাবারের জন্য 200 থেকে 350 টাকার মধ্যে বিভিন্ন প্যাকেজ পাওয়া যাবে। রিসোর্টের কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর যেহেতু এখানে মোবাইল নেটওয়ার্ক খুবই দুর্বল, তাই যোগাযোগের সবচেয়ে ভালো মাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। আগে থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি রুম বুকিং করে রাখতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের এই যাত্রা যদি আপনাদের ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিওর কোনো তথ্য যদি আপনাদের ভ্রমণের পরিকল্পনার সামান্য হলেও কাজে আসে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আর যদি এমন মোটো ভ্লগ এবং ট্রাভেল স্টোরি আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো পথে, নতুন কোনো গল্প নিয়ে।